নমস্কার, আমি শম্পা। আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভয়ঙ্কর হাড়হিম করা ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম রূপে সে কুরূপা, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। পাঠক পাঠিকাদের মধ্যে যাদের বয়স 50-এর কাছে, তাদের ঘটনাটা নিশ্চয়ই মনে আছে। একটি কুমারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দিয়েছিল। এই ধরনের ঘটনা কলকাতা শহরে তখন প্রথম। নানানজনে নানা কথা বলেছিল। কেউ বলেছিল হতাশ প্রেমের ব্যাপার, কেউ বলেছিল বাপ পণের টাকা জোগাতে অক্ষম, তাই নিজেকে নিঃশেষ করে মেয়েটি বাপকে বাঁচিয়ে দিয়েছিল। আবার দু একজন রসিক লোক মেয়েটিকে গর্ভিণী, পেটের লজ্জা লুকোতে এমন অবস্থার কথা বলেছেন। আসল ব্যাপার আমার জানা। মেয়েটির নাম বেলা, ছাপোষা বাপের তৃতীয় সন্তান। ভদ্রলোকের 4টি মেয়ে। বহু কষ্টে ধার ধর করে প্রথম দুটিকে পার করেছিলেন, কিন্তু 3 নম্বরে এসে মোক্ষম থেকে গেছেন, কারণ মেয়েটি কালো। সাধারণত এদেশে কালো মেয়েকে উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাবার একটা রেওয়াজ আছে, কিন্তু এ মেয়ে সত্যি সত্যিই কালো। তবে কালো হলেও অপূর্ব লাবণ্যময়ী, মুখশ্রী তুলনাহীন। আমি বেলার প্রতিবেশী, সে আমাকে কাকা বলেই ডাকে। পথে ঘাটে দেখা হলে বেলার বাবা আমার 2 হাত জাপটে ধরে অনুরোধ করেন বেলার জন্য যেন একটি সৎপাত্রের সন্ধান করি। আমি অবশ্য তাকে নিরাশ করি না। হঠাৎ এক সুযোগ জুটে গেল। অরবিন্দ আমার বন্ধুর ভাই, তার শেষদা আমার কলেজের সতীর্থ। শুনলাম অরবিন্দর বিয়ের চেষ্টা হচ্ছে। যোগাযোগ করলাম। অরবিন্দের রং কালো, কাজেই ভাবলাম কালো মেয়েতে হয়তো তার কোনো আপত্তি হবে না। ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি, মাইনে ছাড়াও বাড়তি রোজগারও আছে। অরবিন্দের সঙ্গে একটি বন্ধু এলো, আর আমি তো বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি হিসেবে সঙ্গে রইলাম। লক্ষ্য করলাম বেলা এসে সামনে বসার সঙ্গে সঙ্গেই অরবিন্দর মুখটা অপ্রসন্ন হয়ে উঠল। তারপর অরবিন্দ স্পষ্ট বলেই ফেলল বেলার বাপের দিকে মুখ ফিরিয়ে, আমি তো ভেবেছিলাম আপনার মেয়ে সামান্য মহিলা, কিন্তু এই যে একদম বার্নিশ করা, আমাকে মাফ করবেন। মেয়ের বাপকে অনেক অপমানই সহ্য করতে হয়, তাই বেলার বাপও এসব গায়ে মাখলেন না। বললেন, আপনারা সবাই যদি এই কথা বলবেন, তাহলে দেশে কালো মেয়েরা যাবে কোথায়? যারা একটু কালো তারা কালো মেয়ে নেবে না, আবার যারা ফর্সা তাদের মুখেও একই কথা। তাহলে কি কালো মেয়েগুলোকে সব গঙ্গার জলে ভাসিয়ে দেবো, হাত পা বেঁধে ফেলে দেবো? অরবিন্দ কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। তারপর সামনে রাখা খাবারের থালা স্পর্শ না করেই বন্ধুকে নিয়ে হন হন করে বেরিয়ে গেল। বেলা সেই যে এসে মাথা হেট করে বসেছিল, তার দিকে যখন চোখ ফেরালাম, দেখলাম মাথাটা প্রায় মেঝের সঙ্গে ঠেকে যাচ্ছে। সমস্ত শরীরে রুদ্ধ আবেগ কেঁপে কেঁপে উঠছে। বলবার কিছু ছিল না। কিছুক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে এলাম। ঘুম ভাঙল মাঝরাতে, নারী কণ্ঠের আত্মচিৎকারে। তাড়াতাড়ি উঠে পড়লাম। নিশীথে শব্দটি কোন দিক থেকে আসছে বোঝা মুশকিল, কিন্তু পরে বুঝলাম আওয়াজটা বেলাদের বাড়ি থেকেই আসছে। ছুটে চলে এলাম। তখন কিচ্ছু করবার ছিল না। রান্নাঘরে শিকল তুলে দিয়ে বেলা নিজের শরীরে বোতল বোতল কেরোসিন ঢেলে দেশলাই জ্বেলেছে। দরজা ভেঙে যখন রান্নাঘরে ঢোকা হলো, তখন বেলার কালো রং আর নেই, পুড়ে সর্বাঙ্গ লাল হয়ে গেছে। বেলার মা আর বাবা আছড়ে পড়লেন মেয়ের দেহের কাছে। বাপ চেঁচিয়ে উঠলেন, এবার মাকে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আর তাকে কেউ কালো বলবে না। পুরোবার সেই অভিশাপে আমার মায়েরা চলে গেল। যেমন হয়। এ নিয়ে পাড়ায় বেশ কিছুদিন জটলা চলল। তারপর একসময় সব ঠান্ডা হয়ে গেল। মাস 6 মধ্যেই অরবিন্দ বিয়ে করল। নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু যেতে মন ছড়েনি। কেবল বেলার মুখটা মনে পড়ছিল।
বেলার বাপ এখানকার বাসা উঠিয়ে চলে গেলেন। কোথায় খবর রাখি না। বিয়েতে যায়নি, কিন্তু অরবিন্দর বউ দেখা অদৃষ্টে ছিল। একদিন একটা কাজে ব্যান্ডেলে যাব বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, হঠাৎ একেবারে সামনে অরবিন্দ। আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে অজয়দা, আপনি? বললাম, একটা কাজে ব্যান্ডেল যাব। ব্যান্ডেল? আবার বিয়ের সম্বন্ধে নাকি? কথাটার মধ্যে ব্যঙ্গর হুল ছিল, তাই উত্তর দিলাম না। বললাম, তুমি কোথায় যাবে? আমি দিন 15 ছুটি নিয়ে সস্ত্রীক পুরীতে বেড়াতে যাচ্ছি। আপনি তো রাগ করে আমার বিয়েতে গেলেনই না। রাগ করে? রাগ করে কেন? তাছাড়া আর কি, আপনার পাড়ার মেয়েকে বিয়ে করেনি বলে? আপনি তো জয়াকে দেখেননি। দাঁড়ান, আপনাকে জয়ার সঙ্গে আলাপ করে দিই। অরবিন্দ চলে গেল। লক্ষ্য করলাম টিকিট ঘরের সামনে একটি তরুণী, তার পায়ের কাছে বিছানা, সুটকেস, ছোটখাটো মোটঘাট। অরবিন্দ তার কাছে গিয়ে থামলো, আমাকে দেখে কি বলল, তারপর একটা কুলিকে মালপত্র দেখতে বলে দুজনে এগিয়ে এলো। একেবারে কাছে আসতে অরবিন্দ বলল, জয়া, তিনি অজয়দা, সেজদার বন্ধু। জয়া হেঁট হয়ে পা ছুঁয়ে প্রণাম করল। ভালো করে দেখলাম, গৌরঙ্গী, তবে নাক মুখ মোটেই ভালো নয়। মঙ্গোলিয়ান ধাঁচে, পুরু ঠোঁট, দুটি চোখও খুব আয়ত নয়, গাল বেশ ফোলা ফোলা, গরম স্থূলতার দিকে। স্বভাবতই বেলার কথা মনে পড়ে গেল। তার রং কালো ছিল, কিন্তু তার মুখ চোখ অনেক সুন্দর। অরবিন্দ আমার কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, জয়ার বাপের লোহার কারবার, বড় বাজারে, বেশ মালদার পাটি, দুটি মাত্র মেয়ে, এটিই বড়। বুঝলাম অরবিন্দ রূপ নয়, রূপই খুঁজেছে। আমার ট্রেন এসে গিয়েছিল, তাই বললাম, চলি অরবিন্দ, আবার দেখা হবে। আর বৌমাকে নিয়ে একদিন আমাদের বাড়িতে বেরিয়ে যেও। জয়া এবার দু হাত তুলে নমস্কার করলো। তারপর আমরা ভিড়ে হারিয়ে গেলাম। 3 দিনের পর কি এক ছুটির দিন বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ চোখে পড়লো একটা খবর, পুরী প্যাসেঞ্জারে রহস্যজনক মৃত্যু। মাঝরাতে প্রথম শ্রেণীর কামরায় একটি যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সংবাদে প্রকাশ, এই কামরায় নববিবাহিত দম্পতি ভ্রমণ করিতেছিল। স্ত্রী চেন টানিলে মধ্যপথে ট্রেন থামিয়া যায়। গার্ড দেখিতে পায় কামরার মেঝের ওপর ভদ্রলোক অচৈতন্য অবস্থায় পড়িয়া আছেন। তাহার দুটি চোখ বিস্ফারিত, কণ্ঠনালীতে 10 আঙুলের ছাপ। মনে হয় তাহাকে শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করা হইয়াছে। আশ্চর্যের বিষয়, ভদ্রলোকের ঘড়ি, আংটি, মানিব্যাগ কিছুই অপহৃত হয় নাই। স্ত্রীর দেহে অনেক টাকা মূল্যের অলংকারেও কেহ স্পর্শ করে নাই। নিহত ভদ্রলোকের নাম অরবিন্দ চৌধুরী। খবরের কাগজটা সামনে রেখে চুপচাপ বসে রইলাম। জয়ার মুখটা স্মৃতিপটে ভেসে এলো। একটু পরেই গৃহিণী বাজার যাওয়ার তাগাদ দিতে এসে থেমে গেল। কি হলো, ওভাবে বসে আছো? শরীর খারাপ নাকি? কোনো উত্তর না দিয়ে কাগজটা তার দিকে ঠেলে দিলাম। বললাম, নাও, এই জায়গাটা একটু পড়ো। গৃহিণী পড়ে বলল, এ কি তোমাদের অরবিন্দ নাকি? তাই তো মনে হচ্ছে, সবই তো মিলে যাচ্ছে। তোমাকে বললাম না, অরবিন্দ তার বউকে নিয়ে পুরীতে গেল। বাবা, দেশে কি অরাজকতা হলো! ট্রেনের কামরায় ডাকাতি! ডাকাতি আর কোথায়, কোনো কিছু তো চুরি যায়নি। সে হয়তো সময় পায়নি, বউটা চেঁচামেচি করাতে নেমে গেছে। কিংবা এমনও হতে পারে ট্রেন সম্ভবত স্টেশনের কাছে এসে পড়েছিল। সবই হয়তো সম্ভব, কিন্তু এত দূর থেকে তো কিছু বলা যায় না। আহা, আমি শুধু বউটার কথা ভাবছি। এই তো মেয়েটার সেদিন বিয়ে হলো। উঠে পড়লাম। আলনা থেকে জামাটা টেনে নিয়ে গায়ে দিতে দিতে বললাম, আজ চারককে বাজারে পাঠাও, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? একবার অরবিন্দ বাড়ি যাব, যাওয়া দরকার। খবরটা যখন জানতে পারলাম, নিশ্চিত সবাই শোকে মুছে পড়েছে। আমি যে প্রান্তে থাকি অরবিন্দর বাড়ি তার অপর প্রান্তে। বাসে যেতে যেতে জীবনের অবসরতার কথা ভাবতে লাগলাম। কত ক্ষণস্থায়ী পরমায়ু আমাদের, পরের মুহূর্তে যে কি হবে
বলা যায় না। পুরনো ধরনের বাড়ি, অরবিন্দ ঠাকুরদার আমলের। এর মধ্যে খুব যে সংস্কার হয়েছে এমন মনে হয় না। বাড়ির সামনে দাঁড়ালেই মনে হয় বাড়িটা ঘিরে শোকের বলয়। কেমন থমথমে ভাব। আস্তে আস্তে কড়া নাড়লাম, কাজ হলো না। জোরে শব্দ করতে সংকোচ হলো, কিন্তু উপায় নেই। জোরে কড়া নাড়লাম। এক ভৃত্য এসে দরজা খুলতে জিজ্ঞাসা করলাম, সুরজিৎ আছে? সুরজিৎ, অরবিন্দ সেজদা, আমার এক সময়ের সহপাঠী। আছে, বসুন। বাইরের ঘরে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পরে সুরজিৎ ঘরে ঢুকলো। কোচার খুঁট, গায়ে জড়ানো, বিষণ্ণ নিষ্প্রভ চেহারা। বললাম, আজ সকালে কাগজ দেখে সব জানতে পারলাম। সুরজিৎ আমার পাশে চেয়ারে এসেই বসলো। আস্তে আস্তে বলল, আশ্চর্য কাণ্ড, টাকা পয়সা কিচ্ছু নেয়নি, শুধু প্রাণটার উপরে যেন লোভ ছিল। পুলিশও কিছু কিনারা করতে পারছে না। জিজ্ঞেস করলাম, অরবিন্দর স্ত্রী জয়া কি বলে? সে পুলিশের কাছে লোকটার বর্ণনা দিতে পারছে না। কিছুক্ষণ সুরজিৎ কোনো কথা বলল না, চুপ করে রইল। একটু পরে নিজের মনেই যেন বলতে লাগলো, জয়ের মাথার গোলমাল হয়েছে। মাথার গোলমাল? আশ্চর্য কি, জানিস তো আমাদের বাড়ির ব্যাপার, যত সেকেলে ধারণা, পুরনো মতো। বুড়ো বুড়ি সবাই বলছে জয়া নাকি খুব অপয়া, তা না হলে বিয়ের সঙ্গে সঙ্গে স্বামী যায়। জয়া খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিন রাত কান্নাকাটি করছে। কত করে বললাম বাপের বাড়ি ঘুরে এসো, বাপ নিতে এলো, তবু গেল না। হাওড়া স্টেশনে দেখা জয়ার চেহারাটা মনে পড়ল। হঠাৎ সুরজিৎ জিজ্ঞাসা করলো, তোর সঙ্গে জয়ার দেখা হয়েছে? জয়া তোর কথা আমার কাছে জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, হাওড়া স্টেশনে পুরী যাওয়ার সময় একবার দেখা হয়েছিল, কিন্তু আমার কথা কি জিজ্ঞাসা করেছিল? বলছিল তোকে একবার খবর দিতে। আমাকে? আমি রীতিমতো বিস্মিত হলাম। আমাকে কেন? কি জানি, এসেছিস যখন একবার দেখা করে আয় না। দেখা করব? একটু দ্বিধাবোধ করলাম। সুরজিৎ উঠে দাঁড়িয়ে চেঁচালো, হারু, হারু। ছোকরা চাকর এসে দাঁড়ালো। সুরজিৎ বলল, এই বাবুকে ছোট বৌদিমণির ঘরে নিয়ে যেত। আসুন বাবু। হারুর পিছন পিছন সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। কোণের ঘরের দরজার সামনে মেরুন রঙের ভারী পর্দা, দরজা ভেজানো। খুব আস্তে আস্তে দরজা ঠুকঠুক করলাম। অনেক পরে ভেতর থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর এলো, কে? নাম বললাম, দরজা খুলে গেল। আসুন। পরনে কালো পাড় শাড়ি, অবিন্যস্ত চুল, হাতে একটি করে চুড়ি। এত দ্রুত যে মানুষের চেহারার এত বদলে যেতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। মাঝখানে গোল টেবিল, তারপর অরবিন্দের একটা ফটো। জয়া খাটের এক পাশেই বসলো। আমি চেয়ারে বসে প্রশ্ন করলাম, তুমি নাকি আমাকে খুঁজছিলে? হ্যাঁ দাদা। কেন? ওর একবার বেলা বলে কোনো মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। সে তো অবিবাহিত ছেলে, আর কুমারী মেয়ে থাকলে সে তো কতই হয়। মেয়েটি দেখতে কালো। হ্যাঁ। মনের দুঃখে মেয়েটি কি আগুনে পুড়ে মারা গিয়েছিল? কে বলল? অরবিন্দ? না, আমি কাগজে পড়েছি। উনি বলেছিলেন সে অন্য মেয়ে। তখন আমি তাই বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আমি ঠিক জানি এ সেই মেয়ে। কেন এই কথা বলছো? এ বাড়িতে আমি বলেছি, কেউ আমার কথা বিশ্বাস করেনি। আপনাকে বলি শুনুন। রাত তখন 11টা। আপনার ভাই ঘুমাচ্ছে। আমি বাথরুমে যাব বলে উঠতে গিয়ে চমকে উঠলাম। সামনের বেঞ্চে ঘোমটা দেওয়া একটা বউ। এ কি করে সম্ভব? দুটো দরজায় লক করা। বউটি কি করে উঠল? কে? কে তুমি? এ কামরায় উঠলে কি করে? আমার চিৎকারে আপনার ভাই উঠে পড়ল। ঘুম জড়ানো কণ্ঠে আপনার ভাই জিজ্ঞেস করলো, কি কি হলো? আমি বললাম, এই দেখো না, ওই বেঞ্চে কে বসে আছে। যাও যাও, নিকলে আসে, যাও। আপনার ভাই তার সামনে গিয়ে দাঁড়ালো।
সঙ্গে সঙ্গে বউটি ঘোমটা ফেলে দিল। মুখটা দেখে মনে হলো আগুনে পোড়া, মাংস পুড়ে আঙুলের গুচ্ছের মতন হয়ে আছে। দুটো চোখ চকচক করে উঠল। শাড়ির মধ্যে থেকে দুটি কঙ্কাল হাত বেরিয়ে আপনার ভাইয়ের গলা সজোরে টিপে ধরল। বিকট একটা হাসি, মনে হলো কামরার দরজার জানলাগুলো থরথর করে কেঁপে উঠল। আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এলো দেখলাম লোকটা মেঝেই পড়ে, বউটা কোথাও নেই। চেন টেনে ট্রেন থামালাম। তারপর ঘটনাটা গার্ডের কাছে, পুলিশের কাছে, বাড়ির লোকের কাছে বলেছি। কেউ বিশ্বাস করেনি। সকলেরই ধারণা আমার শোকে মাথা খারাপ হয়েছে। আপনি তো বেলার পাশের বাড়িতেই থাকতেন, সব কিছু আপনার জানা। বলুন, বেলা ছাড়া কে আমার এই সর্বনাশ করবে? মৃত্যুর পরেও কে আসবে প্রতিহিংসা নিতে বলুন? কি বলবো, বলবার মতো কোনো উত্তর সেদিন খুঁজে পাইনি, আজও পাই না। নমস্কার। যদি গল্প পাঠে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।